ভীষণ টেনশনে ছিলাম। ভালোই ভালোই পার্টিটা শেষ হলো। আমার একমাত্র বোনের বিয়ের এনগেজমেন্ট বলে কথা, কি বলো? ঠিকই বলেছো, আমারও যা টেনশন হচ্ছিল। তা তো হবেই, তোমারও তো একমাত্র ননদের বিয়ের এনগেজমেন্ট বলে কথা। যাই বলো, এতদিন পর বিয়ে করতে রাজি হয়েছে, সেটাই তো বড় কথা। কি পছন্দ হয়েছে? থ্যাঙ্কস, খুব সুন্দর। এখন কিন্তু আমাকে সত্যি এনগেজড মনে হচ্ছে। সত্যি বলছো? বিয়ের পরেও আমার সাথে এমন ব্যবহার করবে তো? ঠিক বলতে পারছি না, আমার কিন্তু অল্পতে মাথা গরম হওয়ার অভ্যাস আছে, সেজন্যই এতদিন একদম বিয়ের কথা ভাবিনি। কাজেই সাবধান। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বাহ, এখনই বইয়ের ব্যাপারে এত অবিডিয়েন্ট। এই ভাইয়া, তুই চুপ কর তো, তুই একটা ব্যাককেল। আমি একটা ব্যাককেল, রাইট? তাহলে তুই একটা গাধা। ভাইয়া ব্যাস ব্যাস, মেলা হয়েছে। আচ্ছা, তোমরা দু ভাই বোন কথা কথা ঝগড়া করো কেন বলো তো? এসো জালাল। আকাশ, তুমি যেন সবার উদ্দেশ্যে কি বলবে বলেছিলে? ও মাই গড, এবার বুঝি ভাষণ পর্ব শুরু হবে? আহ তারেক, ভাইয়া, আপনি কিছু বলার আগে আমি একটু কিছু বলতে চাই, অবশ্যই যদি আপনি পারমিশন দেন। নিশ্চয়ই, বলে ফেলো। বিয়ে, ভালো বউ, ভালো ফ্যামিলি, এসব নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আজ এভাবে যে সেই স্বপ্ন পূরণ হবে স্বপ্নেও ভাবেননি। বিশ্বাস করো, এই আংটি পরানোর ব্যাপারটি এখনো আমার কাছে কিন্তু স্বপ্নের মতনই মনে হচ্ছে। জালাল, নাও ইটস নট এ ড্রিম এনিমোর। জি, সত্যি বলতে কি, এই পরিবারের একজন হয়ে ওঠার জন্য বহুদিন থেকে আমার একটা চেষ্টা ছিল। শুধুমাত্র লাস্ট উইন্টারের সময়টা বাদ দিয়ে ডিসেম্বরে, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি তো তোমার কোনো পাত্তা ছিল না। কি হয়েছিল ভেবে পাই না। বিষয়টা এখনো আমার কাছে খুব রহস্যময়। এনিওয়ে, জালাল ভাই, ক্যারি অন। আপুর কথায় কান দিবেন না, যা বলছিলেন বলে যান। আজ এখানে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা করতে পারি, যেহেতু আমি এই ফ্যামিলিরই একজন, তাই এখন থেকে এই ফ্যামিলির একজন হয়ে ওঠার জন্য আমি আরও জোর দেব, মন প্রাণ ঢেলে দেব। থ্যাংক ইউ জালাল। তবে শুধু আমাদের ফ্যামিলির কথাই বলছো কেন? তোমার ফ্যামিলি তো কম নয়। তবুও যেভাবে পার্টি দিয়ে আপনারা আমাকে অনার করলেন, সেটা আমি আমার বাবা মাকে জানাবো। যা ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, বাবুর্চিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিলেন। পার্টিতে অবশ্য সবাই জেনেছে যে রান্নাটা তুমিই করেছো। আকাশ প্লিজ। সে কি হওয়ার কিচ্ছু নেই ভাবি। জালাল ভাই তো এখন আমাদের পর নন, ওনার ভাষায় ফ্যামিলির একজন। রাইট, এ ব্যাপারে অন্তত আমার কোনো দ্বিমত নেই। জালাল, আমি রাগঢাক না করে খোলাখুলি ভাবে তোমাকে একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে আমার বোন শিলার বিয়ের এঙ্গেজমেন্ট আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের প্রতীক। আমি জানি তোমরা দুজন দুজনকে সুখী করতে পারবে। আরে তোমার মতো একজন বোন জামাই তো আমি চেয়েছিলাম। তোমার বাবার সঙ্গে ব্যবসায় আমার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। অবশ্য মলবস লিমিটেড আলিয়ান কোম্পানির চেয়ে অনেক বড় এবং পুরনো। তবু সবার প্রচেষ্টায় এবং আল্লাহর ইচ্ছায় যদি সব একাকার হয়ে যায়, তাহলে আর প্রতিযোগিতা নয়, হবে সহযোগিতা। আই থিঙ্ক আব্বাজানের এ ব্যাপারে কোনো আপত্তি হবে না। ফ্লাইট মিস না করলে আজ আব্বা এবং আম্মা দুজনে এখানে থাকতেন। আকাশ, আজ এই শুভ দিনে ব্যবসার কথা দীর্ঘ না করে কি ভালো নয়? আমারও তাই মনে হয়। আজ একদম এসব ভালো লাগছে না। ঠিক আছে, আজ জালাল এবং শিলার দীর্ঘ জীবনের শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তাহলে আমরা ভিতরে যাচ্ছি। তুমি কিন্তু জালালকে বেশিক্ষণ আটকে রেখো না, অনেক রাত হয়েছে। চলো শিলা। আচ্ছা চলো। আরে তুমি এসো। আসছি। কথা প্রসঙ্গে তোমাকে একটা গোপন সংবাদ দিতে চাই। তোমার আম্মা জান বেগম সুবাইদা। হ্যাঁ, আমার আম্মা যেন একটু সেকেলে ধরেন। আরে না না, কথা তা নয়। আমি যা বলতে চাচ্ছিলাম তা হলো, নেক্সট ইয়ারে 21-এর পদক তালিকায় আমার নামটা থাকার সম্ভাবনা রয়েছে। ও তাই নাকি? কংগ্রাচুলেশন। এখনই কংগ্রেট করো না, পাই তো আগে। আমি যখন পৌর কর্পোরেশনের মেয়র ছিলাম, তখন সেক্রেটারি, মন্ত্রী, মিনিস্টার আমার কাছে তো আসা যাওয়া ছিল। আরে পার্টির জন্য আমি কি না করেছি। তাই তো সবার কাছে আমি একজন গুরুত্বপূর্ণ লোক।
আর তাই রাষ্ট্রীয় পদক তালিকায় আমার নাম তো থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে যদি কোনো কেলেঙ্কারি ছড়িয়ে না যায় কিংবা পুলিশে ধরে কাঠগড়ায় না দাঁড় করায় তো তাহলে নির্ঘাত। কাজেই যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখনই অভিনন্দন। এত রাতে আবার কি হলো? স্যার, একজন ইন্সপেক্টর এসেছেন। ইন্সপেক্টর? কিসের ইন্সপেক্টর? কোথাকার ইন্সপেক্টর? বলেছেন পুলিশ ইন্সপেক্টর। পুলিশের ইন্সপেক্টর আমার সঙ্গে দেখা করতে চায়? আর ইউ শিওর? জি স্যার, খুব জরুরি ব্যাপার। ঠিক আছে, নিয়ে এসো। শোনো, পুলিশ ইন্সপেক্টর তার নাম বলেছে? জি স্যার, ইন্সপেক্টর আসিফ ইকবাল। আসিফ ইকবাল। ঠিক আছে, নিয়ে এসো। গুড ইভিনিং জেন্টলম্যান। গুড ইভিনিং। আপনি তো জনাব আক্তার স্যার? নিশ্চয়ই। আপনি? আমি ইন্সপেক্টর আসিফ ইকবাল, থানা থেকে আসছি। বসুন। সিগারেট? নো থ্যাঙ্কস। সিগারেট খান না নাকি? খাই, তবে অন ডিউটিতে না। চা বা কফি চলবে? ধন্যবাদ। আমি এখানে এসেছি আমার কর্তব্য পালন করতে। আমার এবং আপনাদের কারোর সময় নষ্ট করতে চাই না। আপনি নিশ্চয়ই আমাদের থানায় নতুন। যে মাত্র কয়েকদিন আগে বুদ্ধ এসেছি। আমিও তাই ভাবছিলাম। 2 বছর আগেও আমি ছিলাম পৌর কর্পোরেশনের মেয়র। দীর্ঘদিন ধরে এলাকার বিচার আচার দেন দরবারে আমাকে উপস্থিত থাকতে হয়েছে, কিন্তু কই আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমাকে দেখার কোনো কারণও নেই। আমি এখানে এসেছি একটা কেসের ইনকোয়ারি করতে। এনকোয়ারি? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? এলাকার কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করার ব্যাপারে ঝামেলা হচ্ছে নাকি? জি না। তাহলে ব্যাপারটা কি খুলে বলছেন না কেন? যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের কয়েকটা তথ্য জানাতে চাই। আজ সন্ধ্যাবেলায় হাসপাতালে একটি মেয়ে মারা গেছে। মেয়েটি ইয়াং, বয়স 24-25। বিকেলের দিকে মেয়েটি কতগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলে, তাতে সে মারা যায়। ও, কি সাংঘাতিক! যখন ওয়াশ করা হচ্ছিল মেয়েটি বেশ কষ্ট পাচ্ছিল। হাসপাতালে অবশ্য সব রকম চেষ্টাই হয়েছে, বাঁচানো যায়নি। যাই হোক, এটি একটি আত্মহত্যা, এ ক্লিন সুইসাইড। গড ব্লেস হার। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি এখানে কেন এসেছেন ইন্সপেক্টর? এই আত্মহত্যার সঙ্গে মিস্টার আলী পরিবারের সম্পর্ক কি? আপনি কি কোনো সন্দেহবশত? পেশেন্স হারাবেন না। মেয়েটি যে ঘরে থাকতো সেই ঘরে ছোট্ট একটি চিঠি আর ডায়েরির মতো খাতা পাওয়া গেছে। এইগুলো ধরেই আমাকে এখানে আসতে হয়েছে। এই ধরনের মেয়েরা যারা নানা ঘটনা দুর্ঘটনার শিকার হয়, তাদের সবার মতোই এই মেয়েটি নানা সময়ে নানা নামে নিজের পরিচয় দিত। ওর আসল নাম জুলেখা বেগম। আন্ডারস্ট্যান্ড? জুলেখা বেগম? চেনেন নাকি? মনে পড়ছে কিছু? না, এর নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। কিন্তু আমি বুঝতে পারছি না এই ঘটনার সঙ্গে আমার সম্পর্ক কি? সে আপনার ওখানে একসঙ্গে কাজ করতো। হাস্যকর। আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে কয়েকশো মেয়ে কাজ করে, তাদের অনেকে চাকরি ছেড়ে দেয়, আবার নতুনরা আসে। আপনি কি মনে করেন আমি সমস্ত মেয়েদের নাম মুখস্থ করে রাখি? না, কিন্তু এই মেয়েটি ছিল অন্য সব মেয়ের চেয়ে আলাদা। ওর ঘরের জিনিসপত্র ঘেটে আমরা একটা ছবি পেয়েছি, দেখলে হয়তো আপনি চিনতে পারবেন। দেখুন তো ছবিটা, চিনতে পারেন? মিস্টার আলী, সম্ভবত মেয়েটিকে আপনি চিনতে পেরেছেন। ছবিটা আমাকে দেখতে না দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? হয়তো আছে, সবুরে না ফলে। আমার ক্ষেত্রেও একই ব্যাপার নাকি? আপনার পালা আরো পরে। সো মিস্টার আলী, আই থিংক ইউ ক্যান রিমেম্বার হার। এই মেয়েটি আমার কারখানায় কাজ করত, আমি তাকে বরখাস্ত করেছি। আর সেই কারণে সে আত্মহত্যা করেছে? 2 দিয়ে 4 মিলিয়ে আপনি এখানে এসেছেন। অকারণে উত্তেজিত হলো না, চুপ কর। শুনুন, মেয়েটা প্রায় 2 বছর আগে আমাদের কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক 2 বছর আগে ডিসেম্বর মাসে। আমার মনে হয় আমার এসব কথাবার্তার মধ্যে না থাকাই ভালো। থাকলেই বা কি অসুবিধে? আপনারও নিশ্চয়ই কোনো আপত্তি নেই। আচ্ছা, ওর পরিচয়টা আমি আপনাকে দিয়ে দিই। ও হচ্ছে মওলা বক্স লিমিটেডের মালিকের একমাত্র পুত্র।
মলা বক্স লিমিটেডের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। ও, আপনি তাহলে খান মোহাম্মদ জালাল খান সাহেব? জি, আজই আমার বোন শিলার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হয়েছে, আর সেই উপলক্ষে বাড়িতে একটা ছোটখাটো পার্টি ছিল। তাই নাকি? এই জালাল সাহেবের সঙ্গে মিস আলীর শুভ বিবাহ? আশা করছি। তাহলে আমি বরং আপনাকে কিছুটা সময় এখানে থাকতেই বলবো। কেন বলুন তো? আপনাকেও দরকার হতে পারে। দেখুন, আমি যতটা বুঝতে পেরেছি এখানে কেলেঙ্কারি ঘটার মতো কিছুই হয়নি। এটা পানির মতো সোজা সরল একটা ব্যাপার। প্রায় 2 বছর আগে যা ঘটেছে তার সঙ্গে এই মেয়ের আত্মহত্যার কোনো সম্পর্ক নেই। সরি স্যার, এটা আপনার অ্যানালাইসিস, আমার নয়। কেন নয়? কারণ তখন যা ঘটেছে তা মেয়েটির পরের 2 বছরের সবকিছু হয়তো ঠিক করে দিয়েছে। মানে কি বলতে চান আপনি? বললাম তো, সবুরে মেওয়া ফলে। আপনি একটা যুক্তি দেবার চেষ্টা করছেন, কিন্তু সেটা বড় খোঁড়া যুক্তি। রাইট, পুরো ব্যাপারটি সত্যি বড় অদ্ভুত। আমার পরিষ্কার মনে পড়ছে ও ছিল গ্রাম থেকে আসা একটা মেয়ে, চটপটে, বিচ্ছল, দেখতে শুনতে ভালো, কাজে কর্ম বেশ ভালো ছিল। সত্যি কথা বলতে কি, ওকে আমরা লিডিং অপারেটরের পদে প্রমোশন দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু সেবার অগাস্ট মাসে ঈদের ছুটির পর হঠাৎ করে মেয়েরা বেশি বেতন দাবি করে বসলো। তখন তারা সপ্তাহে এক একজন কমপক্ষে 400 টাকা করে পেত, কিন্তু তারা দাবি করে বসলো যে তাদের বেতন বাড়িয়ে দিতে হবে, যেন ওরা এক একজন কমপক্ষে 450 টাকা করে পায়। স্বাভাবিকভাবেই আমি সেই দাবি প্রত্যাখ্যান করলাম। কেন প্রত্যাখ্যানের কারণ? ইন্সপেক্টর, কিছু মনে করবেন না। আপনি কি পুলিশের চাকরি ছেড়ে গার্মেন্টসের ব্যবসা ধরবেন? আমার ব্যবসা আমি কিভাবে চালাবো তার সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক দেখি না। প্রশ্ন করা আমার কর্তব্য। আর আমার কর্তব্য শ্রমিকের মজুরি কমিয়ে রাখা। ওদের অযৌক্তিক দাবি মেনে নিলে আমার শতকরা 15% ব্যয় বৃদ্ধি করত। তাই সোজা বলে দিয়েছি, পোষালে কাজ করো, না হয় যেখানে খুশি চলে যাও। কিন্তু ভাইয়া, কোথাও যদি যাওয়া না যায়, কাজ না পাওয়া যায়, তাহলেও? সব ব্যাপারে নাক গলিও না। যখন এসব ঘটেছে তখন তুমি কাজ শুরুও করনি। তারপর তারা ধর্মঘট ডাকলো, অবশ্য সেটা বেশি দিন টেকেনি। ঠিক ঈদের ছুটির পরপর তো, তখন ওদের একেবারেই শূন্য হাত, দিন আনা দিন খাওয়া অবস্থা, তাই না? হ্যাঁ, বেশিরভাগের অবস্থাই তো কাহিল। তাই দিন 15 পরে খবর হয়ে গেল, ধর্মঘট ভেঙে গেল। আর যারা ধর্মঘটের 2-4 জন লিডার ছিল তাদের কাজে জয়েন করতে দিলাম না। হয়, এছাড়া কোনো উপায় ছিল না। আমার ধারণা আপনি ঠিকই করেছিলেন। কেন ওদের তাড়িয়ে না দিয়ে অন্য কোনো ব্যবস্থা কি নেওয়া যেত না? বাজাবো কোনা, কিছু সংখ্যক লোককে ঠিক সময়ে টাইট না দিলে বাকিরা সব আকাশের চাঁদ চেয়ে বসে। কিছুই না পাওয়ার চেয়ে আকাশের চাঁদ চাওয়া ভালো না? ক্রমশ আমরা আসল পয়েন্টে চলে আসছি। আপনার নামটা জানি কি ইন্সপেক্টর? আসিফ ইকবাল। আসিফ ইকবাল। আসিফ ইকবাল। পুলিশের আইজি গোলাম গফুর গিয়াসউদ্দিনের সঙ্গে আপনার জানাশোনা কেমন? তিনি একেবারে উপরে কর্মকর্তা, আমাদের পর্যায়ে দেখা সাক্ষাৎ হওয়ার খুব একটা কারণ নেই। তিনি আমার পুরনো বন্ধু, মাঝে মাঝে দেখা হয়। গুলশানের গলফ ক্লাবে আমরা একসঙ্গে গলফ খেলি। আমি গলফ খেলি না। আপনি গলফ খেলবেন সেটা আশাও তো করি না। গুরুত্বপূর্ণ কথা হলো, যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম তাদেরই একজন হচ্ছে জুলেখা বেগম। তারপরে তার কি হলো আমি জানি না। আপনি কিছু জানেন নাকি ইন্সপেক্টর? কোথায় গেল সে? কোনো বাজে অ্যাসোসিয়েশনে গিয়ে ভিড়েছিল নাকি? না, তবে ফিরলি বলে খুব খুশি হতেন। কাজ চলে যাওয়ার পর বেশ কষ্টই ছিল। শিল্প কারখানার শৃঙ্খলা বজায় রাখতে গেলে এরকম সিদ্ধান্ত আমাদের মাঝে মাঝে নিতেই হয়। কিসের একটা গল্প হচ্ছে? তোমরা এতক্ষণ ধরে এখানে কি করছো ভাবি জানতে চাইলো। আমাদের কথা শেষ, আমি একটু পরে আসছি, তুমি যাও। সরি মিস্টার আলী, তা বোধহয় হবে না। আপনাকে তো বলেছি আমার আর কিছু বলার নেই। এখানে এসব কি হচ্ছে? এটা তোমার ব্যাপার নয় শিলা, তুমি ভেতরে যাও। জাস্ট এ মোমেন্ট মিস আলী। দেখুন ইন্সপেক্টর, যদিও আপনার এখানে আসাটাই অনাকাঙ্ক্ষিত, তবু আমার যা বলার ছিল আমি তা আপনাকে বলেছি। এরপরেও আমার বোনকে এই অপ্রীতিকর ব্যাপারের মধ্যে টেনে আনলে আমি আপনার ব্যাপারে উপরে রিপোর্ট করতে বাধ্য হব। কি ব্যাপার ভাইয়া? উনি কি পুলিশের লোক? ইউ আর রাইট মিস আলী, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আমার নাম আসিফ ইকবাল। আজ বিকেলে একটি মেয়ে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মারা গেছে। ও মাই গড,
কিন্তু এই কাজ সে কেন করলো? হয়তো সে তার জীবনের পরিসমাপ্তি চেয়েছিল, হয়তো মনে করেছে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্ট করে বলুন তো? আপনি কি মনে করছেন 2 বছর আগে আমি তাকে ছাঁটাই করেছিলাম বলেই এটা ঘটেছে? তুমি তাকে ফায়ার করেছিলে ভাইয়া? হ্যাঁ, মেয়েটার কাছে ঝামেলা পাকাচ্ছিল, ওকে বের করে দিয়ে আমি ঠিকই করেছিলাম। আমারও ধারণা আপনি ঠিকই করেছিলেন। আমি হলেও তাই করতাম। না না, ওভাবে তাকিও না শিলা। কিন্তু তাই বলে আমি ভাবতেও পারি না একটা মেয়ে কেমন করে নিজেকে কেমন ভয়ঙ্কর ভাবে শেষ করে দিতে পারে। আচ্ছা, মেয়েটা কেমন ছিল? খুব কি কম বয়সী? মাত্র 24। দেখতে কি অনেক সুন্দর ছিল? আজ যখন দেখেছি তখন আর সুন্দর বলা যায় না। একসময় সে সুন্দরী ছিল, ভীষণ সুন্দরী। যথেষ্ট হয়েছে ইন্সপেক্টর। রাইট, এই তদন্ত থেকে আপনি আর কিছুই পাবেন না ইন্সপেক্টর। তাছাড়া আলী সাহেবের গার্মেন্টস ফ্যাক্টরি ছাড়ার পর যা ঘটেছে সেটাই গুরুত্বপূর্ণ। হতে পারে সেটাই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ব্যাপারে আমরা আর কিছুই জানি না, কাজে আর কোনো সাহায্য করতে পারছি না। শিওর আপনি কিছুই জানেন না? উনি সাহায্য করতে পারবেন না? কি বলতে চান আপনি? তার মানে আপনার কথা শুনে মনে হচ্ছে এজন্য আমরাই কেউ একজন দায়ী। 1 মিনিট শিলা। ইন্সপেক্টর, আপনি আর আমি বরং ওই কোনায় গিয়ে। কেন? তোমার সাথে তো ওনার সব কথাই শেষ। এখন উনি আমাদের কোনো একজনের কথাই তো বলছেন। আমার সাথে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি জুলেখা নামে কখনই কাউকেই চিনতাম না। আমিও না, কখনোই চিনতাম না। এই নাটক আর আমার ভাল লাগছে না, আমি একটু ভেতরে যাচ্ছি। কি যেন নাম? জুলেখা। এই নাম আগে কখনো শুনেছি বলে তো মনে হয় না। তাহলে ভেবে দেখুন তো, এবারে আপনার অবস্থানটা কোথায় গেল ইন্সপেক্টর? প্রথমে যেখানে ছিলাম সেখানেই মিস্টার খান। আগেই বলেছি, অসংখ্য ভেসে বেড়ানো মেয়ের মতো তারও একাধিক নাম ছিল। সপ্তাহে 50 টাকা বেশি মজুরি চেয়ে আলী সাহেবের কাছ থেকে বিতাড়িত হবার সময় পর্যন্ত তার নাম ছিল জুলেখা। তারপর সে তার নাম বদলে ফেলেছে। তাকে ফায়ার করাটাই হয়তো এক ধরনের অন্যায় হয়েছে, অত্যন্ত অন্যায় হয়েছে। রাবিশ! বলে যান, আবার কাজ ছাড়ার পর তার কি হয়েছিল? পরের 2 মাস সে কোনো কাজ পায়নি। বাবা মা দুজনেই আগে মারা গেছে। গ্রামে ফিরে যাওয়ার উপায় ছিল না। আলী সাহেবের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে সে যা পেত তা থেকে কোনো টাকা সে বাঁচাতে পারে। 2 মাস কোনো কাজ নেই, সাহায্য করার মতো আত্মীয় স্বজনে কেউ নেই। বিশাল এই শহরে একা একটি মেয়ে অনাহারে অর্ধাহারে প্রায় মরিয়া উঠেছিল। আহা, তারপরে কি হলো বলুন ইন্সপেক্টর। একটা দোকানে কাজ পেল সে। দোকানটা ছিল ভালো, সৃজনী ফ্যাশন ওয়্যার। সৃজনী? আমরা তো সবসময় ওখানেই যাই, সব অ্যারিস্ট্রিকেট ফ্যামিলির লোকেরাই ওখানেই আসে সবসময়। সো তাতে অসুবিধা হলো কোথায়? থামবেন না ইন্সপেক্টর। সৃজনীতে সে কাজ পেল, তারপর? সৃজনীতে কাজ পেয়ে মেয়েটি তার ভাগ্য ভালো বলেই মনে করেছিল। মেয়েটি চেয়েছিল তার জীবনটাকে নতুন করে শুরু করতে। তারপর সেখানেও কি কোনো সমস্যায় পড়েছিল? ইয়েস, কয়েক মাস পর যখন সে চমৎকারভাবে কাজ শিখে নিয়েছে তখনই তারা তাকে জবাব দেবে। নিশ্চয়ই ঠিক মতো কাজ করছিল না? না, এই ডায়েরি পড়ে যেটুকু জানতে পেরেছি, কোন একজন কাস্টমার অকারণ আক্রোশে তার বিরুদ্ধে নালিশ করেছিল, আর সেজন্যই তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। ঘটনাটা কখন ঘটেছিল, কতদিন আগে বলতে পারেন? গত বছর এপ্রিলের মাঝামাঝি, একটা ঝড়ের দিন। কালবৈশাখী ঝড় ছিল সেদিন। সকাল থেকে আকাশ ছিল কালো। মেয়েটা দেখতে কেমন ছিল? আসুন দেখাচ্ছি। ব্যাপারটা কি? ওর কি হলো? ছবিটা দেখেই চিনতে পেরেছে, তাই না? আমারও তাই মনে হয়। মানুষকে ভয় দেখানোর বুদ্ধিটা আপনার মাথায় আসে কি করে বলুন তো? হয়তো আমি দেখাইনি,
উনি ভয় পেয়েছেন। কিন্তু কেন ভয় দেখান? আমি জানতে চাই কেন। কারণ এখন আমি জানি না, শুধু জানি একটা কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। আমাদের এত সুন্দর, এত চমৎকার পারিবারিক অনুষ্ঠানের রাতটাকে আপনি বিশ্রীভাবে নষ্ট করে দিচ্ছেন। হাসপাতালে জুলেখার মৃতদেহ দেখে আমি আমার কথাই ভাবছিলাম, ফুলের মতো সুন্দর একটি মেয়ে কারা যেন দোলে মুচড়ে পায়ের তলায় পিষে তার জীবনটাকে নষ্ট করে দিল। আমি ছবিটা একটু দেখতে চাই ইন্সপেক্টর। যথাসময়ে আপনাকে দেখানো হবে। আবার অনুরোধ করছি, অস্থির হবেন না। আমি বুঝতে পারছি না কেন আপনি এমন করছেন। আমরা তো কেউ চোর ডাকাত নই, সমাজের সম্মানিত বিশিষ্ট ব্যক্তি। তাহলে কেন আপনি? এখন আমি কথা বলতে চাই আক্কাস আলী সাহেবের একমাত্র বোন, যিনি খুব শীঘ্রই আপনার স্ত্রী হতে যাচ্ছেন, সুন্দরী বুদ্ধিমতী মিস আলীর কাছ থেকে আমি আরো কিছু তথ্য জানতে চাই। আচ্ছা ইন্সপেক্টর, এদিকে মেয়েটার খুব বেশি ক্ষতি হয়েছিল? হ্যাঁ, কারণ ওটাই ছিল তার শেষ চাকরি। চাকরিটা হারিয়ে সে এক ভিন্ন ধরনের জীবন বেছে নিতে বাধ্য হল। তাহলে সত্যি আমি দায়ী? সে বিচার আরো পরে করুন। সেদিন কি ঘটেছিল তাই বলুন। আমি রাগে ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলাম। মেয়েটা এমন কি করেছিল যে আপনি রাগে অন্ধ হয়ে গেলেন? নতুন একটা ড্রেস কিনতে দোকানে গিয়ে সেটা পরে যখন আয়নায় দেখছিলাম, তখন হঠাৎ চোখে পড়লো ওই মেয়েটি আরেকটি সেলস গার্লের সাথে হাসাহাসি করছে। তাতে আমার মাথায় আগুন ধরে গেল। মাথায় আগুন ধরে গেল? হ্যাঁ, পরে মনে হয়েছিল দোষটা ছিল আসলে আমার নিজের। বেশ, ঘটনাটা কি ঘটেছিল বলে যান। নতুন একটা ড্রেস কিনতে গিয়েছিলাম, যেটা পছন্দ হলো ভাবি বললেন আমাকে মানাবে না। ওই মেয়েটিও সে একই কথা বলল, কিন্তু আমি ওটার উপর জোর দিলাম বেশি। ট্রায়াল রুম থেকে বেরোবার পর বুঝতে পারলাম ওদের কথাই ঠিক, আমাকে ভালো দেখাচ্ছে না। পরে যখন ড্রেসটা ফেরত দিলাম, দোকানের ওই বয়স্ক মহিলাটা এই মেয়েটিকে ডেকে কি যেন বলল, আর মেয়েটি সেই ড্রেসটা গায়ে পরে থাকার ভঙ্গিতে ওর সামনে তুলে ধরলো। কি চমৎকার মানিয়ে গেল, ঠিক যেন ছবির মতন। মনে হলো ড্রেসটা ওর জন্য তৈরি হয়েছে, আমার জন্য নয়। মেয়েটা ছিল অসাধারণ সুন্দরী, বড় কালো চোখ, ঘন একরাশ চুল। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? মেয়েটা মহিলাটার দিকে তাকিয়ে হাসলে আমার মনে হলো ও যেন আমাকে টিজ করছে, চোখে আঙ্গুল তুলে বলতে চাইছে কি কুৎসিত দেখতে তুমি। সঙ্গে সঙ্গে আমার মাথায় খুন চেপে গেল। আমি সোজা ম্যানেজারের কাছে গিয়ে ওর বিরুদ্ধে নালিশ করলাম। বললাম ওর ব্যবহার অভদ্র, আচরণ অশোভন। আমি কেমন করে জানবো আমার এই কথার জন্য পরে কি হবে? আসলে আপনি তার সৌন্দর্যে জেলাস হয়ে গিয়েছিলেন, এবং আপনার এই জেলাসের কারণে একজন রেগুলার ক্লায়েন্ট হিসেবে আপনার ইচ্ছের মূল্য দেওয়া হলো, তাই না? বলতে পারেন তখন কেন একবারও মনে হয়নি পরে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, মেয়েটি মৃত। ও গড, এখন আমি বুঝতে পারছি ওই দোকানে গেলেই সবাই কেন এমন অদ্ভুত চোখে আমার দিকে তাকায়। মেয়েটির লাশের দিকে তাকিয়ে আজ সন্ধ্যায় আমি সে কথা ভাবছিলাম। অদ্ভুত চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম কেন এমন হলো। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি এখানে এসেছি। শেষ পর্যন্ত তার জীবনে যা যা ঘটে গেছে তা না জানা পর্যন্ত আমার এখান থেকে চলে যাবার কোনো উপায় নেই। ধর্মঘট ভেঙে যাবার পর আলিয়ান কোম্পানির গার্মেন্টস কারখানা থেকে তার চাকরি গেল। তারপর সে সৃজনী নামের সেই দোকানে কাজ জোগাড় করলো, কিন্তু আপনার মেজাজ খারাপ হওয়ায় সে তার চাকরি হারালো। তারপর অন্য কিছু চেষ্টায় তাকে পথে নামতে হলো। পথে নেমেই প্রথমে সে তার নামটা বদলে ফেললো। এবারে তার নাম হলো ডেইজি আক্তার। কি বললেন? জি, নাম বদলে গেল তার, পরিচিত হলো সে ডেইজি আক্তার নামে। জাস্ট এ মিনিট ইন্সপেক্টর, তুমি একটু বাইরে আসবে? হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, তাহলে জালাল, বি অনেস্ট। মানে আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না।
তুমি ওই জুলেখা বেগমকে কেমন করে চেনো? আমি তো তাকে চিনি না। তাহলে ডেইজি আক্তারকে চেনো? আমি তাকে চিনতে যাব কেন? স্টপ দিস ননসেন্স। আমাদের হাতে বেশি সময় নেই। ইন্সপেক্টর এখনই চলে আসবেন। আর তুমি যদি তাকে নাই চিনতে, তাহলে ইন্সপেক্টরের নামটা বলার সাথে সাথে তুমি এভাবে চমকে উঠলে কেন? হ্যাঁ, আমি তাকে চিনতাম, কিন্তু তাতে কি আসে যায়? প্লিজ প্লিজ ক্লোজ দি চ্যাপ্টার হিয়ার। না, তা হয় না। এভাবে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। শোনো শিলা, প্লিজ প্লিজ মাই হানি। তুমি তাকে শুধু চিনতেই না, খুব ভালো করেই চিনতে। বলো, কোথায় তোমার সাথে তার পরিচয়? নামটা বদলে ফেলে মেয়েটি যখন নতুন জীবন যাপন শুরু করছে তখন, নাকি গত বছর উইন্টারে যখন আমার সাথে দেখা করার সময় হতো না তোমার তখন? কি আশ্চর্য, এই চ্যাপ্টার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। খামোখা এগুলো টেনে আনছো কেন? গত 8-10 মাস তো আমি তাকে চোখেই দেখিনি। কাজেই এই আত্মহত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো শিলা। বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আধ ঘন্টা আগে আমিও সেটাই ভেবেছিলাম। আই বেগ ইউ শিলা, ইন্সপেক্টরকে কিছু বলো না। কি বলবো না? তোমার আর মেয়েটির মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা। হ্যাঁ, ইন্সপেক্টরকে এটা বলার প্রয়োজন নেই। ডোন্ট বি নাইভ। তিনি সব জানেন। তা না হলে কি এখানে আসতেন? আরো কত কিছু হয়তো তিনি জানেন যা আমরা এখনো ভাবতে পারছি না। তুমিও ধরা পড়ে গেছো জালাল। ইন্সপেক্টর, আমার মনে হয় মিস আলীকে আর প্রশ্ন না করে ওকে ছেড়ে দিন। ও ভেতরে ঘরে গিয়ে একটু রেস্ট নেবে। আমাদের এনগেজমেন্ট অনুষ্ঠানগুলোকে দিনটা খুব হইচই করে কেটেছে। তাছাড়া ও ভীষণ ক্লান্ত। ওর যা বলার ছিল তা তো আপনি শুনেছেন। ঠিক আছে, আমি আপনাকে আর আটকে রাখতে চাই না। কিন্তু আপনার প্রশ্ন তো শেষ হয়নি। না, শেষ হয়নি। তাহলে বলুন, আর কি জানতে চান? এসব অপ্রীতিকর কথা শোনার জন্য তুমি কেন এখানে দাঁড়িয়ে থাকবে? তাহলে একজন মহিলাকে অপ্রীতিকর ব্যাপার থেকে রক্ষা করা উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়, অবশ্য যদি সেটা সম্ভব হয়। আমরা ইতিমধ্যে জেনেছি সেই মহিলার ক্ষেত্রে তা করা হয়নি, তাই না? শেম, শেম জালাল। সেজন্যই বলেছিলাম, এতই যখন অপছন্দ তখন ভেতরে চলে গেলেই তো পারো। আমার পছন্দ অপছন্দে কি এসে যায়? হয়তো ভালোই হচ্ছে, ঠিক সময় ব্যাপারটা জানতে পারছি। আশ্চর্য, কি আবল তাবল বকছো? সত্যি সত্যি আমাকেই শুধু ভালোবাসতে তুমি, এখন আর তা বলতে পারবে না। শিলা প্লিজ, ভেতরে যাও শিলা। না, আজ রাতে একটি মেয়ে মারা গেছে। সেই সুশ্রী কোমল মিষ্টি মেয়েটি, যে জীবনে কারো কোনোদিন ক্ষতি করেনি, কিন্তু সে মারা গেছে। জীবনের প্রতি তীব্র ঘৃণা আর অবর্ণনীয় দুর্দশার মধ্যে মেয়েটি মারা গেছে। কিন্তু উনি যদি চলে যান, মনেই হতে পারে সম্পূর্ণ ব্যাপারটির জন্য উনি কেবল দায়ী। আপনাকে মাঝে মাঝে খুব অস্পষ্ট মনে হয়। গুড ইভিনিং। আপনি বুঝি থানা থেকে এসেছেন? যে আমি মিসেস আলী। আমার স্বামী এইমাত্র বললেন আপনি কেন এসেছেন। আপনি যে প্রসঙ্গে জানতে চান সে বিষয়ে সাহায্য করতে পারলে খুশি হতাম, তবে আমার মনে হয় না আমরা সে বিষয়ে আপনাকে খুব একটা সাহায্য করতে পারবো। ভাবি, তুমি তাড়াহুড়ো করে শুরুতে এমন কিছু বলো না যাতে শেষ পর্যন্ত আমার মতো আফসোস করতে হয়। তোমাকে বড়ই ক্লান্ত মনে হচ্ছে, তুমি বরং শুতে যাও। তাছাড়া এসব আজে বাজে ইনকোয়ারি নিয়ে তোমাকে মোটেও ভাবতে হবে না, তুমি শুতে যাও। না, মেয়েটি কেন আত্মহত্যা করেছে না জানা পর্যন্ত আমি এখানেই থাকবো। অকারণ কৌতূহল ছাড়া পুরো ঘটনাটা আর কিছুই নয়, অহেতুক ইন্সপেকশন। কারণ মেয়েটি যেভাবেই মরুক, ঘটনা যাই ঘটুক না কেন, আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না এটা আমাদের কোনো ব্যাপার। আর তাছাড়া বিশেষ করে এই শ্রেণীর একটা মেয়ের ভাবি, ব্যাপারে খামোখা করে দেয়াল তোলার চেষ্টা করো না, এতে কোনো লাভ হবে বলে মনে হয় না। আশ্চর্য, বারবার কথার মধ্যে ডিস্টার্ব করছো কেন? আমি তো ইন্সপেক্টরের সাথে কথা বলছি। যতদূর জানি আপনি একটি তদন্ত সম্পন্ন করতেই এখানে এসেছেন, তবে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার তদন্ত কর্মটি এক অদ্ভুত ভঙ্গিতে পরিচালিত হচ্ছে। আপনি নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন আমার স্বামী পৌর কর্পোরেশনের মেয়র ছিলেন এবং এখনো তিনি একজন যথেষ্ট সম্মানিত ব্যক্তি। প্লিজ গিভ মি আ ব্রেক। মিস্টার আলী কোথায়? আর তিনি আমার দেবরের সাথে কথা বলছেন, ও একটু চড়া মেজাজে আছে। কেন, কি হয়েছে তার? একটু বেশি মদ্যপান করে ফেলেছে। আজ আমার এখানে একটি ছোটখাটো পার্টি ছিল। তার কি মদ্যপানের একেবারে অভ্যেস নেই? তা কেন, ও তো বাচ্চা ছেলে,
তার এমন অভ্যাস থাকবে কেন? নো, হি ইজ ইয়ং এনাফ টু ড্রিঙ্ক। তাছাড়া আপনাদের সোসাইটি ছেলে তো প্রচুর পরিমাণে মদ খেয়েই থাকে। এবং তারিকও তাদেরই একজন। শিলা, ঠিক আছে, তারিককে আমি আর কোনো ঝামেলায় ফেলতে চাই না, কিন্তু এই নাকামোটাও বন্ধ করতে হবে। 2 বছর ধরে সে নিয়মিত মদ খেয়ে যাচ্ছে, কাজেই তারিক মদ খায় না, এই ভান না করাই ভালো। তারিককে একটু বাইরে থেকে ঘুরে আসতে বললাম, কিন্তু সে কিছুতেই গেল না। এখন জানলাম আপনি নাকি তাকে থাকতে বলেছেন। জি, আমি বলেছি। কেন? কারণ আমি তার সঙ্গে কথা বলতে চাই। বেশ, আপনার যদি কিছু বলতেই হয় এখনই তা শেষ করুন। ওকে ডেকে কথাবার্তা বলে ছেড়ে দিন। সরি, তাকে অপেক্ষা করতে হবে। ইন্সপেক্টর, আপনার কথাবার্তা এবং তদন্তের পদ্ধতি আমার মোটেই পছন্দ হচ্ছে না। বলুন আপনি আমাদের কাছে আর কি জানতে চান? গত বছর জানুয়ারির শেষ দিকে জুলেখা বেগমকে সিজনি ফ্যাশন ছাড়তে হয় কারণ মিস আলী তাকে বরখাস্ত করতে বাধ্য করে। তারপর নতুন কাজের খোঁজে, নতুন ভাবনা নিয়ে সে হয়ে যায় ডেইজি আক্তার। জালাল সাহেব, আপনি তাকে প্রথম কেমন করে চিনলেন? আমি তাকে চিনি এ ধারণা আপনার কি করে হলো? যে মুহূর্তে আমি ডেইজি আক্তারের নাম উচ্চারণ করেছি সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেছে আপনি তাকে চেনেন। ডোন্ট ওয়েস্ট টাইম। এবার বলুন, প্রথম কবে তাকে দেখলেন? গত বছর মার্চ মাসের কোনো এক সময় সোনারগাঁয়ে তার সাথে আমার প্রথম দেখা হয়। সোনারগাঁ হোটেলের লাউঞ্জে। হোটেল লাউঞ্জে? তার সাথে তোমার হোটেলের লাউঞ্জে দেখা হয়েছিল? সরি, পরিষ্কার বুঝতে পারছি তোমার এসব পছন্দ হচ্ছে না, তবু তুমি ভেতরে যাচ্ছ না কেন? মিস্টার খান, সোনারগাঁ হোটেলের লাউঞ্জে দেখা হলো তার সাথে। ক্যারি অন। একটা খুব জঘন্য ক্লান্তিকর দিনের পর সন্ধ্যাবেলায় ওখানে ঢুকেছিলাম। মিউজিক হলে গানের জলসা খুব একটা জমছিল না, তাই নিচের লাউঞ্জে নেমে এসেছিলাম গলাটা ভেজাবার জন্য। আহ, ডিটেলস বলার দরকার আছে? বিশেষ করে শিলার এসব না শোনাই ভালো। নো, তোমরা ভুলে যাচ্ছ কেন? এই গল্পের নায়কের সাথে একটু আগেই আমার বিয়ের এনগেজমেন্ট হয়েছে। আমি শুনবো না তো শুনবে কে? বলে যাও জালাল, অত্যন্ত পছন্দের সে লাউঞ্জে তুমি নেমে এলে, তারপর? হ্যাঁ, লাউঞ্জে বেশিক্ষণ ঘোরাঘুরি করার ইচ্ছে আমার ছিল না, কারণ রং মাখা কৃত্রিম চেহারার মহিলাদের আমি ঘেন্না করি। এরপরেই হঠাৎ চোখে পড়ল ওই মেয়েটিকে। সুন্দরী, রেশমের মতো চুল, বড় কালো চোখ, চাপা গায়ের রং, এক নজরেই সবার চেয়ে আলাদাভাবে প্লিজ ক্যারি অন। সেই মেয়েটিকে সেই জায়গায় বড় বেমানান মনে হচ্ছিল। তারও সম্ভবত সেখানে ভালো লাগছিল না। একটা হাতমাতাল বুড়ো মেয়েটাকে এক কোণে টেনে নিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছিল। ইয়েস, গো অ্যাহেড। মেয়েটির দিকে আমি তাকিয়েই ছিলাম। হঠাৎ মনে হলো সে তার চোখের ইশারায় আমাকে সাহায্যের আকুতি জানাচ্ছে। আমি এগিয়ে গেলাম, বুড়ো লোকটাকে মিথ্যে মিথ্যে বললাম রিসেপশনে তার জন্য একজন অপেক্ষা করছে। লোকটা যেতেই আমি তাড়াতাড়ি তাকে বললাম, তোমার যদি এখানে ভালো না লাগে আমি তোমাকে বাইরে নিয়ে যেতে পারি। সে তখনই রাজি হয়ে গেল। কোথায় গিয়েছিলেন আপনারা? হোটেল সাকুরায়। জানতাম রাতের ওই সময়টা ওখানে বেশ নিরিবিলি। 2 পেগ ড্রিঙ্ক নিলাম, এরপরে আমরা অনেক সময় নিয়ে কথা বলেছি। তার নিজের কথা কিছু বলেছে সে? হ্যাঁ, সে তার নাম বলল ডেইজি আক্তার। আসলে আমি তার অতীত জীবনের ডিটেলস জানতে চাইনি। এবং তারপরেই আপনি তাকে আপনার গেস্ট হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তাই না? কি বলছেন আপনি এসব? মিসেস আলী, কুড ইউ প্লিজ কিপ ইউর মাউথ শাট? 2 রাত পর আবার যখন তার সাথে দেখা হলো, তার হাতে একটি পয়সাও নেই। খিলগাঁয়ের বস্তির যে ঘরটিতে সে থাকতো সেখান থেকেও সে উৎখাত হওয়ার পথে। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এর মধ্যে আমার এক বন্ধু মাহমুদ শফিক 6 মাসের জন্য
কানাডা যাওয়ার সময় তার বাসার চাবিটা আমাকে দিয়ে গিয়েছিল, বলেছিল খোঁজ খবর নেওয়ার জন্য। আমি কিছু টাকা পয়সা হাতে দিয়ে ডেইজিকে সেখানে উঠে যেতে বলি, কারণ আমি চাইনি সে আবার কোনো হোটেলের লাউঞ্জে ফিরে যাক। ফাইন। তারপর তারপর সে আপনার একজন নিজস্ব মানুষ হয়ে গেল। হ্যাঁ, মেয়েটি সুন্দরী আর ভীষণভাবে আমার উপর কৃতজ্ঞ ছিল, তাই রাতারাতি আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেলাম। সরি ফর দিস কোয়েশ্চেন, আপনি কি তার প্রেমে পড়েছিলেন? অবজেকশন, ডোন্ট টক রাবিশ। কি আশ্চর্য, আপনি এখনই কেন প্রতিবাদ জানাচ্ছেন? আপনি কি ঘটনার আড়লে ঘটনা জানেন? জালাল, তার সাথে কি তোমার সত্যি সত্যি ভালোবাসার সম্পর্ক ছিল? এভাবে বলা ঠিক হবে না, তবে এটুকু বলতে পারি আমার সম্পর্কে সে যেমনটা ভেবেছে আমি তেমনটা ভাবিনি। তুমি নিশ্চয়ই ব্যাপারটা বেশ উপভোগ করছিলে। কিছু সময়ের জন্য, যে কোনো মানুষ হলেই সেটা করতো। প্রতি রাতে কি তুমি তার সাথে দেখা করতে যেতে? না না না, ভীষণ ব্যস্ততা ছিল আমার, তবে বহুবার তার সাথে আমার দেখা হয়েছে। থামো, এই জঘন্য বিষয়ের বিস্তারিত বিবরণ আমরা শুনতে চাই না। কিন্তু আমি চাই। ঘটনার বিশদ বিবরণ কিন্তু আমরা এখনো পাইনি। ইন্সপেক্টর, আপনি কি আরো কিছু জানতে চান যা আপনার জানা উচিত? বহুবার তো দেখা হতো, তারপর আপনাদের সম্পর্কের সমাপ্তিটা ঘটলো কখন? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্যবসার কাছে কিছুদিনের জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছিল। সেই সময় ডেইজি বুঝতে পারে ব্যাপারটার একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে, তাই চলে যাওয়ার আগে সরাসরি কথা বলে সবকিছু চুকিয়ে দিয়েছি। বিষয়টা সে কিভাবে নিয়েছিল? মনে হয় খুব ভালোভাবেই, কারণ এই ব্যাপারে তার মনোবল ছিল খুব শক্ত। সেটা তো নিশ্চয়ই তোমার জন্য খুব চাপে বর হয়েছে। বিদায়ের সময় সে বলছিল জীবনের এই সময়টাই তার কাছে সবচেয়ে সুখের সময় ছিল। সে আগে থেকে অনুমান করেছিল সম্পর্কটা টিকবে না, টিকে যাওয়ার আশাও সে করেনি। আপনি তাকে ছেড়ে যাবার পর ও কি করবে সে সম্পর্কে কিছু বলেছিল? এই ব্যাপারে সে কোনো কথা বলতে রাজি হয়নি, তবে তার কথা থেকে ধরে নিয়েছিলাম সে শহর থেকে অনেক দূরে চলে যেতে চায়। মনে হয় সে একা থাকতে চেয়েছিল। আপনাদের মধ্যে যা ঘটে গেছে নীরবে তার স্মৃতিচারণ করতে চেয়েছিল। আপনি এসব জানলেন কি করে? এটা থেকে মেয়েটি খাতায় ডায়েরির মধ্যে কিছু একটা লিখে রাখতো, সেখানে সে লিখেছে তার সুখের দিনগুলোর কথা। ইন্সপেক্টর, কিছুক্ষণের জন্য আমি একটু একা থাকতে চাই। আমাকে যদি অনুমতি দেন খুব খুশি হব। কোথায় যেতে দিলে? বাড়িতে? না, আমি একটু বাইরে যেতে চাই কিছুক্ষণের জন্য। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। দাঁড়াও, যদি তোমার এই কিছুক্ষণটা হয়ে যায় সারা জীবন, তাহলে তুমি বরং এটা নিয়ে যাও। আমি অবশ্য এটাই আশা করছিলাম। আমি জানতাম শেষ পর্যন্ত এটাই ঘটবে। আধ ঘন্টা আগেও তোমাকে যতটা অপছন্দ করছিলাম, এখন আর ততটা করছি না। এখন বরং তোমাকে আমি আগের চাইতে অনেক বেশি রেসপেক্ট করছি। গত বছর প্রায় যখন তুমি আমার কাছে আসতেই না, আমি জানতাম তুমি মিথ্যে বলছো। আমি বুঝতে পারতাম এর মধ্যে কোনো একটা রহস্য আছে। এখন অন্তত তুমি নিজের কাছে সৎ হয়ে গেলে। শিলা, আমি ওর হয়ে সাফাই গাইছি না, কিন্তু তোমাকেও বুঝতে হবে তরুণ বয়সে অনেকেই এমন ভুল করে থাকে। কিন্তু তাই বলে এটা ধরে নিয়ে সারা জীবন বসে থাকলে তো চলবে না। কথা বলো না ভাইয়া, আমি কি বলতে চেয়েছি জালাল তা জানে। মিস আলী, আপনি এবার আপনার ঘরে যেতে পারেন। আপনাকে অনেক রেস্টলেস লাগছে। কিন্তু আপনি তো জালালকে মেয়েটার ফটোগ্রাফ দেখাননি। না দেখালে যদি সত্যির মুখোমুখি হওয়া যায় তাহলে দরকার কি? আপনার কাছে মেয়েটার ফটোগ্রাফ আছে নাকি? জি হ্যাঁ, আপনি অনায়াসে দেখতে পারেন। আমি কেন? বিশেষ কোনো কারণ তো দেখি না। তারপরও দেখে নেওয়া ভালো। দেখবেন?
দেখুন না, চিনতে পারছেন? না, আমি চিনতে পারবো কেন? শেষ দিকে অবশ্য তার চেহারাটা বদলে এসে গিয়েছিল, কিন্তু একেবারে চিনতে না পারার মতো এতটা বদলে গিয়েছিল বলে মনে হয় না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না ইন্সপেক্টর। পারছেন না কারণ আপনি বুঝতে চাচ্ছেন না। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হ্যাঁ, আপনি আমাকে সত্যি কথাটা বলছেন না। ইন্সপেক্টর, উত্তেজিত হও না ভাবি। ভাইয়া তাকে তাড়িয়ে দিয়েছিল কারণ মেয়েটি রিজনেবল স্যালারি চেয়েছিল। আমি মেয়েটিকে খারাপ অবস্থা রাস্তায় ঠেলে দিয়েছিলাম কারণ মেয়েটির ছিল সুন্দর চেহারা। জালাল তাকে সাময়িকভাবে মেহমান বানিয়েছিল কারণ পুরুষরা মেয়েদের সাথে এটাই করে। অথচ এত কিছুর পরও ছবি দেখে তুমি ভান করছো তুমি তাকে চিনতে পারছো না। আমি কিন্তু তোমার তাকানো দেখেই বুঝতে পেরেছি ভাবি, তুমি তাকে চিনতে পেরেছো। কিসের শব্দ? আপনার ভাইও তো বেরিয়ে গেল। আমি দেখছি। ম্যাডাম, আপনি তো মহিলা কল্যাণ সংস্থার একজন সদস্য, প্রভাবশালী সদস্য। হ্যাঁ, ভাবি মহিলা কল্যাণ সংস্থার সদস্য। তাতে সমস্যা কি? এটি এমন একটি সংস্থা যেখানে যে কোনো নারী সাহায্যের আবেদন জানাতে পারেন, তাই না? অফকোর্স, প্রয়োজনে আমরা সাহায্য দিয়ে থাকি। সপ্তাহ কয়েক আগে ইন্টারভিউ কমিটি একটি মিটিং ছিল, তাই না? হয়তো ছিল। দেন হোয়াটস এ প্রবলেম? সমস্যা তো আছেই, সে সভায় আপনি ছিলেন সভানেত্রী। যদি হয়েই থাকি তাতেও বা অপরাধের কি হলো? আপনি কি চান খুব সহজ কথা সবকিছু খুলে বলি? কে বাইরে গেলেন? তারেক কোথায় গেল বুঝতে পারলাম না। আশা করি ফিরে আসবে। তো যা বলছিলাম, কিছুক্ষণ আগে জালাল খান বেশ বিশ্বাসযোগ্যভাবে বলছিলেন গত সেপ্টেম্বরের পর জুলেখা বেগমের সাথে তার আর দেখা হয়নি, কিন্তু মিসেস আলী আপনি মাত্র কয়েক সপ্তাহ আগে তার সাথে কথা বলেছেন। ভাবি, কথা বলো ভাবি। হ্যাঁ বলো, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। সে আপনার সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল? হ্যাঁ। জুলেখা বেগম হিসেবে নিশ্চয়ই নয়। না, ডেইজি আক্তার হিসেবেও না। জানি, সে নিজেকে মিসেস আলী পরিচয় দিয়েছিল। মিসেস আলী? তার মানে? তার মানে নিজেকে সে পরিচয় দিয়েছিল আপনার অ্যারিস্টোক্র্যাট আলী ফ্যামিলির একজন সদস্য হিসেবে। আমার মনে হয় সে ভণ্ডামি করেই সেটা করেছিল। কাজে স্বাভাবিকভাবেই আমি তার কেসের বিরোধিতা করেছি। কমিটির সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য হিসাবে আপনি প্রভাব খাটিয়েছিলেন বলেই মেয়েটির সাহায্যের আবেদন রিফিউজড হয়। ওর ব্যবহার আমার মোটেই ভালো লাগছিল না। আমি জানতে চাই আপনার প্রভাব ছিল কিনা। হ্যাঁ ছিল। অত্যন্ত উদ্ধতভাবে সে আমাদের ফ্যামিলির নাম ব্যবহার করেছে। আসলে আমি তো জানি ওর বিয়েই হয়নি, স্বামী তাকে ছেড়ে গেছে, সেরকম আর একটা গল্প সে খাড়া করেছিল। সাহায্য চেয়েছিল কেন? আপনি তা ভালো করেই জানেন। তবু বলুন। আপনি যদি মনে করে থাকেন বাকি তিনজনের মতো আমার উপর চাপ সৃষ্টি করবেন তাহলে আপনি ভুল করছেন ইন্সপেক্টর। তাছাড়া আমি এমন তো কিছু করিনি যে আমাকে লজ্জা পেতে হবে। আর আমি মেয়েটির দাবির কোনো যুক্তিও খুঁজে পাইনি। পাননি? আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। আই ডিডন্ট মেক এনি মিস্টেক। না, আমি মনে করি আপনি মারাত্মক ভুল করেছেন, আর সেজন্য সারা জীবন আপনাকে অনুশোচনা করতে হবে। আজ রাতে মর্গে গেলে দেখতে পেতেন কি ভুল আপনি করেছেন। না না, আর বলবেন না, অনেক হয়েছে। এসব শুনতে আর ভালো লাগছে না। হ্যাঁ মিস আলী, মেয়েটি ছিল সন্তান সম্ভব। ও নো, এই জন্য কি সে আত্মহত্যা করেছে? বহুবার বিতাড়িত হয়ে অনেক লাঞ্ছনা সয়ে এই ছিল তার ফাইনাল ডিসিশন। ভাবি, তুমি সব জানতে, তুমি সব বুঝতে পেরেছিলে। কেন বুঝবেন না? বাচ্চাটার জন্য সে আপনার ভাবির কল্যাণ সংস্থার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। তার মানে জালাল? না, এটা জালাল সাহেবের গল্প নয়। মিসেস আলী, আপনাকে আমার কিছু বলার নেই, এবার আপনি বলে যান। আমি তাকে বলেছিলাম, যাও বাচ্চার বাবাকে খুঁজে বের করো। দায়িত্ব আপনারও কিছু কম নয়। একটি মেয়ে সবচেয়ে বিপদের সময় একজন নারীর কাছে সাহায্য চাইতে এসেছিল, আপনি নিজেতে কিছু করেননি, অন্যদের নিষেধ করে দিয়েছেন, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। ও ভাবি, কি নিষ্ঠুর তুমি। সে পরিস্থিতিতে আমি যা করেছি ঠিকই করেছি। যখন জানলাম বাচ্চার বাবার নাম সে জানে, বললাম তাকে বিয়ে করো, সেটা তোমারই দায়িত্ব। তখন কি বলল সে? এক গাদা মিথ্যে কথা। শেষ পর্যন্ত আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। যত সব সস্তা অনুভূতি আর নীতি কথা বাড়াবাড়ি নিয়ে এই ধরনের মেয়েরা। থামুন, মেয়েটি কি বলেছিল সে কথা বলুন।
বলেছিল বাচ্চার বাবা নাকি এখনো ছেলে মানুষ, উড়নচণ্ডী স্বভাবের, প্রচুর মদ্যপান করে, তাই তাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এমনকি তার দেয়া টাকাও সে নিতে আপত্তি করেছিল। কেন আপত্তি করেছিল কেন? এক রাতে মাতাল অবস্থায় সে বলেছিল তার নিজের কোনো টাকা পয়সা নেই, তার যত টাকা পয়সা তার সব বড় ভাইয়ের। ধরুন তার সে গল্প যদি সত্যি হয়? না, ব্যাপারটা আমার কাছে বড়ই হাস্যকর বলে মনে হয়েছে, সেজন্যই আমি কমিটিকে হেল্প করতে মানা করেছিলাম। মেয়েটি মারা গেছে জেনেও কি আপনার এখন দুঃখ হচ্ছে না? হচ্ছে, এই পরিণতির জন্য আমি দুঃখিত, কিন্তু এই জন্য তো আমি দায়ী নই। আপনি দায়ী নন, তাহলে কে দায়ী? প্রথমত সে নিজে, দ্বিতীয়ত সে যার বাচ্চার মা হতে যাচ্ছিল সেই অপদার্থ মাতালটা। কারো কারণে যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে সেই মাতালটার শাস্তি হওয়া উচিত। ভেবেচিন্তে বলছেন তো সব? হ্যাঁ, এত বক বক না করে সেই লোকটাকে খুঁজে বের করছেন না কেন? কনফার্ম থাকুন, শেষ পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব। এখন নিশ্চয়ই আপনি বিদায় নিতে চাচ্ছেন। না, আমি অপেক্ষা করছি। অপেক্ষা? কিসের অপেক্ষা? আমার শেষ দায়িত্বটুকু পালনের জন্য অপেক্ষা। এখনো বুঝতে পারছো না তুমি ভাবি সেই অপদার্থ মাতালটা কে? তুমি এসব কি বলছো শিলা? অসম্ভব। না না, এ আমি বিশ্বাস করি না। দেখুন ইন্সপেক্টর, আমাদের ভাইটি এর সঙ্গে জড়িত, সে কথা নিশ্চয়ই আপনি বলছেন না? যদি হয়েই থাকে তাহলে অসুবিধা কোথায়? মিসেস আলী মাত্র বলেছেন অপরাধীর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। উফ গড! না, আমি বিশ্বাস করি না। আমি তারিক ভাই, আমি বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই কথা কোনো ভুল হচ্ছে। তুই একবার বল, কথাটা সম্পূর্ণ মিথ্যে। জাস্ট এ মিনিট মিস্টার আলী, আমি চলে যাবার পর আপনার কথা বলার প্রচুর সময় পাবেন। ওর সাথে প্রথমে আমি কথা বলতে চাই। প্রথম কবে দেখা পেলেন ওই মেয়েটির? গত নভেম্বরের এক রাতে কোথায়? প্যালেস বাড়ি, 2-3 জন বন্ধুর সাথে। সেও কি আপনার মতো মাতাল ছিল? প্রথমে তাই মনে হয়েছিল, তবে পরে জেনেছি সারাদিন কিছুই খায়নি, তাইও ওরকম করছিল। ওই প্যালেস বারে কেন গিয়েছিল মেয়েটি? না জেনে না বুঝে গিয়েছিল। সে হয়তো নিজেও জানতো না কেন এক মহিলা তাকে সেখানে নিয়ে যায়। তারপর সে বলছি আপনাকে তার বাড়িতে নিয়ে গেল? হ্যাঁ, আমার ঠিক পরিষ্কার মনে নেই, তবে পরে শুনেছি সে নাকি আমাকে নিয়ে যেতে চায়নি, আমিই জোর করেছিলাম। না নিয়ে গেলে হয়তো হইচই বাঁধিয়ে ফেলতাম। সুতরাং সে আপনাকে সঙ্গে নিয়ে গেল, এই তো? হ্যাঁ, এভাবেই ঘটনাটা ঘটেছিল। আপনাদের আবার কবে দেখা হলো? প্রায় 15 পরে। অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করেছিল? না, আমি তার নাম ঠিকানা সবই ভুলে বসেছিলাম। হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গেল প্যালেস বারে। আবারও মদ খেলেন? হ্যাঁ, এবারে আমি অতটা মাতাল হলাম না। কিন্তু আবারও তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। এবার আমরা কিছু কথাও বলেছিলাম। ও নিজের সম্পর্কে বলছিল, আমি আমার সম্পর্কে সবকিছুই বলেছিলাম। ইন্সপেক্টর, আমার ক্রমশ তাকে ভালো লেগে যাচ্ছিল। এরপর আপনারা পরস্পর দেখা সাক্ষাতের ব্যবস্থাটা করেছিলেন নিশ্চয়ই? তারপরের বার সে বলেছিল সে মা হতে যাচ্ছে। তাকে বিয়ে করার কথা কখনো সে বলেনি আপনাকে? না, আমি তাকে বিয়ে করি সেটা সে চায়নি। সে বলেছে আমি তাকে ভালোবাসি না। তাহলে সে কেন আমাকে বিয়ে করবে? আমার সাথে এমন ব্যবহার করতো যেন আমি একটি ছোট্ট শিশু। আপনি ওর জন্য কি করতে চেয়েছিলেন? চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট টাকা আমি তাকে দিতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তাও সে নিতে রাজি হয়নি। কিন্তু আপনি তা জানলেন কি করে? সে কি আপনাকে বলেছে? না, সে আমাকে কিছুই বলেনি। তার সাথে আমার কখনই দেখা হয়নি। সে ভাবি কি সব কিছু বলেছে? সে বলেছে সে এখানে এসেছিল। না না, তা তো হতেই পারে না।
আমি কোথায় থাকতাম তা তো সে জানতো না। শিলা, চুপ করে থাকিস না, বল কি ঘটেছিল। আপনার সাথে সম্পর্ক চুকিয়ে যাওয়ার পর সে আপনার ভাবির অ্যাসোসিয়েশনে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু আপনার ভাবি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। ভাবি, ইন্সপেক্টর এসব কি বলছেন? তারিক, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। আপনারা সবাই চুপ করে শুনুন, আমার আর কিছু বলার নেই। আপনাদেরও। মেয়েটি আত্মহত্যা করেছে, অত্যন্ত শোচনীয়ভাবে মৃত্যু হয়েছে তার। কিন্তু আপনারা নিজেকে নিজে একটা প্রশ্ন করুন তো, আপনারা সবাইকে তার মৃত্যুর জন্য দায়ী? একজন জুলুখে হুকুম গেছে, লক্ষ লক্ষ জুলুখে তাদের জীবন, আশা আকাঙ্ক্ষা আর সুখের সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে বেঁচে আছে। একা কেউ কি বাঁচতে পারে? আমরা প্রত্যেকের জন্য কি দায়ী নই? ভেবে দেখুন তো। খুদা হাফেজ। এই কেলেঙ্কারির কথা ছড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার। কিন্তু আমি ভাবছি ভাইয়া, লোকটা কি আসলে পুলিশ ইন্সপেক্টর ছিল? কি বলছো? তাই যদি না হয় তাহলে তো সবকিছু উলটপালট হয়ে যাবে, রাত দিন ফারাক হয়ে যাবে। আরে তাই তো, এই প্রশ্নটা তো আমার মাথায় একবারও আসেনি। যে লোকটা এখানে এসেছিল সে কি সত্যি পুলিশ ইন্সপেক্টর? আমাকে একটা কিছু করতেই হবে। থানায় কি একটা ফোন করব? কে এলো? তুমি বসো, আনিস দেখবে। স্যার, জালাল সাহেব এসেছেন। আমি ফিরে আসায় আপনারা কিছু মনে করেননি নিশ্চয়ই? বিশেষ একটা কারণেই আসতে হয়েছে। সেই ইন্সপেক্টর কোথায়? কখন গেছেন? এই একটু আগে। কেন, আবার আসবেন নাকি? থামো তো, তাকে নিয়ে এখন আমাদের না ভাবলেও চলবে। জালাল, তুমি চলে যাবার পর ব্যাপারটা আরো খারাপের দিকে গড়িয়েছে। আসলে লোকটা আচরণ বড় সন্দেহজনক। আমার আর আলী সাহেবের সাথে যে অভদ্র ভাষায় কথা বলেছে তা রীতিমতো অপমানজনক। হ্যাঁ, সেটাই প্রথম থেকে আমাদের আশা করা উচিত ছিল। মানে তুমি নিশ্চয়ই কিছু জানো। কি সেটা? লোকটা কোনো পুলিশ অফিসারই না। হোয়াট? তুমি ঠিক বলছো? অসম্ভব। আই এম শিওর। এবং এটা জানানোর জন্যই আমি এখানে ফিরে এসেছি। সাবাস। আচ্ছা, তুমি লোকটা আদ্যপন্ত সমস্ত খবর নিয়েছো তো? হ্যাঁ, আমার এক পরিচিত সার্জেন্টের কাছে গিয়ে এই ইন্সপেক্টর আসিফ ইকবালের বিস্তারিত বিবরণ দিয়েছি। সে কসম খেয়ে বলেছে এই নামের, এমনকি এই চেহারার কোনো লোক ঢাকার পুলিশ বিভাগে নেই। তার মানে ভুয়া? আস্তে, কি বলছেন? একজন মিথ্যে পুলিশ অফিসার এসে ঘুরে গেল? হ্যাঁ, আমি বলিনি একজন সত্যিকার পুলিশ ইন্সপেক্টর কখনোই আমাদের সাথে এভাবে কথা বলতে পারে না। ইয়েস, তবে আমি সম্পূর্ণ কনফার্ম হতে চাই। তুমি কোথায় যাচ্ছো? ডিআইজি আহমেদ মনসুরকে এটা ফোন করে দিই। হ্যালো হ্যালো, মে আই টক টু মনসুর প্লিজ? কে মনসুর? আমি আক্কাস আলী। সরি, এত রাত্রে তোমাকে বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত। আচ্ছা, তোমার ডিপার্টমেন্টে আসিফ ইকবাল বলে কি কোনো নতুন ইন্সপেক্টর জয়েন করেছে? হ্যাঁ, লম্বা, ফর্সা, চোখে চশমা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। না না, একটা ব্যাপার নিয়ে এই তর্ক হচ্ছিল আর কি। আমি ভালোই আছি, তোমাদের দোয়া। গুড নাইট। লোকটা কোনো পুলিশই নয়, আমাদের একেবারে বোকা বানিয়ে দিয়ে গেছে। আমি খুব টায়ার্ড, আমি শুতে যাব। শিলা, এখন তো সবকিছু চুকে গেছে। এই আংটিটা কি করা যায়? হ্যালো, আলী বলছি। কি এখানে?
একটা মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এইমাত্র মারা গেছে। মেয়েটার নাম জুলেখা। একজন পুলিশ ইন্সপেক্টর আসছেন, কিছু জিজ্ঞেস করতে চান।